বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে আমরা আজকে শব্দ তরঙ্গ এই অংশ থেকে আমাদের সৃজনশীল কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেই সমস্যাগুলো সৃজনশীল আকারে যখন আসে, এটি আমাদের কাছে কিভাবে উপস্থাপিত হয়, আমরা এর আলোকে কিছু প্রশ্ন ইনশাআল্লাহ দেখব। তো তোমাদের শুরুতেই আশ্বস্ত করছি যে আমরা এই অধ্যায় থেকে মাত্র ২টা থিম থেকে প্রশ্ন তোমাদের সবচেয়ে বেশি আসে। ১ নম্বর থিম হলো প্রতিধ্বনি সংক্রান্ত সমস্যা। আর ২ নম্বর হলো আমাদের শব্দ তরঙ্গ সঞ্চালন অপশন থেকে একটা প্রশ্ন। অর্থাৎ সেখানকার মূল যে তোমার সমীকরণ সেটা হলো v is equal to f theta। এইটা কেন্দ্রিক প্রশ্ন। তো আমরা একটু দেখি যে প্রথম অপশনটা যেটা থেকে প্রশ্ন একটু অপেক্ষাকৃত বেশি আসে সেটি হলো প্রতিধ্বনি প্রতিফলন কেন্দ্রিক প্রশ্ন। এই আলোকে আমরা যে কোনো একটা প্রশ্ন নিয়ে এখানে একটু আলোচনা আমরা করব। তো আমি দেখি হ্যাঁ, প্রশ্ন মনে হয় পাইছি, একটু দেখো, একটু বড় করে নিচ্ছি। এটা এই প্রশ্ন তোমরা অনেকে হয়তো পড়ছো, পড়া থাকায় তোমাদের জন্য একটু সহজ হবে। বাট তখন হয়তো মুখস্থ করছো। আমি চাইবো যে আজ থেকে যেন এই মুখস্থর তোমরা জগৎ থেকে বের হয়ে আসবা। এটা ক্রিয়েটিভ, মানে সৃজনশীলই নিজের মতো করে আজ থেকে অ্যান্সার ইনশাল্লাহ লিখবা, কোনো মুখস্থর দরকার নেই। এখানকার গল্পটা কি রকম? তানহা একদিন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে হাততালি দিল। ভালো কথা, সে হাততালি দিচ্ছে এবং 0.5 সেকেন্ড পর, মানে হাফ সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেল। তাহলে প্রতিধ্বনি শুনতে পাওয়া এটার মানে কি? এটার মানে হলো যে সে যে হাততালি দিয়েছে ওই হাততালিটা তার কাছে আবার রিটার্ন চলে আসলো। এরপর সে একদিন তোমার বিদ্যালয় মিলনায়তনে একা একই দাঁড়িয়ে হাততালি দিল। বিদ্যালয়ের মিলনায়তন চেনো কি? কেউ কি জানো মিলনায়তন মানে কি? বিদ্যালয়ের মিলনায়তন মানে ওই রুম, সেই রুম হররুম। একটা হল রুম হয়। এটাকে আমরা কি বলা হয়? অডিটরি রুম বলা হয়। আসলে অডিও সিগন্যাল বা অডিও কোনো বিষয় যে রুমে আলোচিত হয়, তা আমরা সেই অডিটরি রুমে গিয়ে এটা করি। এটা হলো অডিও রুম বলতে পারো আর কি। তো এটার পুরো নামটা হলো অডিটোরিয়াম। ইংলিশে যেটা নাম থাকা অডিটোরিয়ামে আমরা সাধারণত কোনো প্রোগ্রাম করে থাকি। তো এটার নাম বাংলায় হলো মিলনায়তন। তো উল্লেখ্য যে ওই অডিটোরিয়ামের টা হলো বর্গাকৃতি। মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 225 মিটার স্কয়ার। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ 225। আমি একটু মার্ক করে দেখাই, এই যে দেখো 225 মিটার স্কয়ার। অভিকর্ষ ত্বরণের কথা উল্লেখ আছে, বাতাসের শব্দের বেগ 332 ধরা আছে। তো বর্তমান বইটা হয়তো 330 দেওয়া আছে, বাট এটা 332 বা 30। এর চেয়ে বড় জিনিস হলো আমাদের নিয়মটা শিখতে হবে। তো প্রথম অপশনটা আমরা একটু দেখি এখানে আসলে কি চাওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম?
যে সে একটা পাহাড়ের পাশে গিয়ে হাততালি দিল, হাফ সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো সে অডিটোরিয়ামে গিয়ে সে কোনো শব্দ করছে, সেখান থেকে সে শব্দের প্রতিধ্বনি শুনছে বা শোনেনি, কোনো একটা ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে মেঝের ক্ষেত্রফল বলা হয়েছে, আরবি কষ্ট ত্বরণ দেওয়া আছে, শব্দের বেগ উল্লেখ করা আছে। এখান থেকে ফার্স্ট চাওয়া হয়েছে তানহা ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আমরা একটু দেখি যে এই অঙ্কটা আমরা আসলে কিভাবে করব। আহ আমরা যথারীতি আমাদের হোয়াইট বোর্ডে একটু যাই দেখি। তানহা এখানে দাঁড়িয়ে আছে, সামনে হলো তোমার একটা পাহাড়। সে হাততালি দেওয়ার পর শব্দ কি করছে? শব্দ চলে গেছে পাহাড়ে, পাহাড়ে গেছে, আবার পাহাড় থেকে শব্দ রিটার্ন করে তানহার কাছে ফিরে আসছে। তাহলে শব্দ যে দূরত্ব অতিক্রম করলো সেটা কি কত ডি হবে? ডাবল ডি না, মানে 2D না? সবাই বলো। তাহলে আমরা সূত্র জানি হলো এস ইজিক্যাল টু ভিটি, কারণ শব্দ সমবেগে চলে, সমবেগের সূত্র এস ইজিক্যাল টু ভিটি। সেখানে আমরা কি লিখতে পারি না তাহলে 2D বা 2 এইচ ইজিক্যাল টু ভিটি? সবাই আনমিউট করে একটু অ্যান্সার দাও, তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? বুঝছি স্যার। বুঝছি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সেখান থেকে আমরা কি এখান থেকে অনায়াসে ডির মান বসায়ে বা এইচ যদি লিখি, এইচ এর মান বসায়ে কি ভিটি ভাগ 2 করে কি আমরা মান বের করতে পারবো কি না? সাইড নোটে কার কার মান বসাবো? ভির মান কত, তারপরে টির মান কত? ঠিক আছে, এই মান বসায় দিলে আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন এখানে একটা প্রশ্ন আছে, অনেক সময় ভির মান উল্লেখ করা থাকবে না, তাহলে কি করবা? সেখানে লেখা থাকতে পারে যে পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এইটুকু উল্লেখ আছে, আর কিছু লেখা নাই। তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা ধরে আমাদের শব্দের বেগ বের করার নিয়ম শিখতে হবে। তোমাদের বইতে একটা নিয়ম আছে, আর আগের যে বই সেই বইটাতেও একটা নিয়ম আছে। তোমরা একটু খাতায় লিখে রাখো, সামনে কোনোদিন আমাকে একটু মনে করে দিও। এই তাপমাত্রা ধরে শব্দের বেগ কিভাবে বের করতে হয় এটা আমি হাতে কলমে এখানে শিখাই দেব। যে দুইটা নিয়মই শিখাই দেব, তোমাদের বইয়ে যে নিয়ম আছে সেটাও দেব, আগের বইটা যেটা ছিল সেটাও দেব, দুইটাই শিখাই দেব। তোমরা যাতে করে যে কোনো নোট গাইড ফলো করো, সেখান থেকে যেন বুঝতে কারো সমস্যা না হয়। তবে পরীক্ষাতে করার জন্য আমরা বর্তমান বইতে যে নিয়ম আছে সেটা করার জন্যই উৎসাহ দেব। কারণ কিছু কিছু টিচাররা হয়তো আগের নিয়মটা নিয়ে তারা হয়তো ব্যক্তিগতভাবে ঝামেলা করতে পারে যে এই নিয়ম এখন নোটে নাই, বইয়ে নাই, এ এ করছে কেন। এ ধরনের মেন্টালিটি কিছু কিছু টিচারের আছে আর কি, যে কারণের জন্য হয়তো আমরা ওই বিচারে যাব না, যদিও এটি আসলে উচিত না। অঙ্ক নিয়ম ধরে করলেই তাকে মার্কস দেওয়া উচিত। এই জন্য আমি বর্তমান বইয়েরটার উপরেই হয়তো বেশি জোর দেবো, বাট আমি দুটো নিয়মই শিখাই দেবো ইনশাল্লাহ। তোমরা আমাকে শুধু মনে করে দিও, আজকে যেহেতু আমাদের এই টপিক সেটা নেই, সে কারণের জন্য আমরা এটা লিখছি না। আর এখানে তোমাদের আরেকটা বিষয় একটু মনোযোগ আকর্ষণ করছি, যেটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, তা হলো এখানে ভি সমান কি এটা সবাই লিখে, বাট ভিটা কি এটা কিন্তু লিখে না। লিখতে হবে শব্দের বেগ ভি সমান সময় টি সমান,
এগুলো বাংলা লেখা সহ লিখতে হবে। এটা তোমরা অঙ্ক করার সময় না লিখলেও চলবে, বাট পরীক্ষাতে যখন পূর্ণাঙ্গ দিবা তখন অবশ্যই লিখতে হবে। বুঝতে পারছো কি? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখন মূল অপশনে আসি। এটা হলো যে এই যে আমাদের বর্তমান এই সমীকরণে যদি আমরা মান বসাই, সাপোজ শব্দের বেগ 332 লেখা আছে, ওখানে উদ্দীপকে 332 দিলাম মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড সময়, যেহেতু প্রতিধ্বনি সে শুনছে 0.5 সেকেন্ডে, সেটাই উল্লেখ দিলাম। তাহলে এখানে 332 গুণন 0.5 ভাগ হলো 2। এই ক্যালকুলেশন করে যা রেজাল্ট আসবে সেটাই আমরা লিখবো। আমি আবারও আশ্বস্ত করছি, তোমরা ক্যালকুলেটর যথাযথভাবে প্রয়োগ করা শেখো। এরপরেও যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যথারীতি মান লিখে এককটা সঠিক মতোই লিখবা, যেটার একক হবে মিটার। শুধু রেজাল্ট ভুল হলেও হয়তো মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা, সমস্যা হবে না। 1 নম্বর হয়তো স্যার কাটতে পারে, আবার নাও কাটতে পারে, কিন্তু চেষ্টা করবা ভুলটা যেন না হয়। তাহলে এইরকম যদি প্রতিধ্বনির অঙ্ক পরীক্ষায় আসে, পাহাড়ের হোক, সমুদ্রের হোক, কুয়ার হোক, ঠিক সেম। কুয়া হলে কি হতো এখানে? কুয়া হলে হতো 2H = 2VT, মানে গভীরতা দেয়া, খালি এইটুকুই কিন্তু আলাদা হতো। সেখানে সমান লেখা হতো কি VT/2। মানে কুয়ার ক্ষেত্রে অঙ্কটা কেমন হতো? আমরা যদি একটা কুয়ার দৃশ্য আঁকাই এখানে, একটু দেখো, এটা কি কুয়া না? এই কূপের মধ্যে পানি আছে, এই পর্যন্ত পানি ভর্তি আছে, ধরো এই পর্যন্ত। তো ওই পানিটাতে আমরা একটু ভরে দেই, পানি ফাঁকা রাখলে আবার কেমন হয়, এইটুকুতে পানি একদম ভরে দিলাম। তো এখন কতটুকু গভীরে পানি আছে, তার মানে আমরা এই গভীরতাটা বের করব। গভীরতা কোথায় আছে? এই যে এইটা, এইটুকু হলো এই গভীরতা, মানে অতটুকু গভীরে গেলে পানি পাবো। তাহলে সেই এর মান বের করার ক্ষেত্রে এই সূত্র। সবাই কি বুঝতে পারছো? কূপের গভীরতা বের করার ক্ষেত্রে আসলে কেমন হবে অঙ্ক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। তাতে কি কোনো জটিলতা লাগিচ্ছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। না স্যার। তাহলে আমরা এই গ নম্বর, আমরা এই যে প্রতিধ্বনি সংক্রান্ত অঙ্কের গ নম্বরের সমস্যা আমাদের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হলো, যে আমরা এই জাতীয় কোনো প্রবলেম পরীক্ষায় আসলে আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ লিখবো। তো আমি এই অংশটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, দেখি আর ঘ নম্বরের প্রশ্নটা কেমন আছে। ঘ নম্বর প্রশ্ন দেখে আমরা একটু তাকাই। লেখা আছে, তানহা কি বিদ্যালয়ের মিলনায়তনে প্রতিধ্বনি শুনতে পেয়েছিল? গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে প্রতিধ্বনি শুনতে পাইছে কিনা তার প্রথম অপশনটা আমরা দেখি, যে এই যে অডিটোরিয়াম রুমে যে সে গেছে, সেখানে তার রুমের দৈর্ঘ্য কত হয়েছে? রুমের দৈর্ঘ্য হলো 25 মিটার। তাহলে যেহেতু বর্গাকৃতি, তার মানে দৈর্ঘ্য 25, সরি আমি ভুল বলেছি, 15। দৈর্ঘ্য 15, প্রস্থ 15। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য তার শর্ত কি? এই শর্তটা দেখো তো। অর্থাৎ সে যখন মাঝখানে দাঁড়িয়ে যখন সে হাততালি দেবে, শব্দটা যাবে আবার ফিরে আসবে, যাওয়া আসার ক্ষেত্রে কি সমীকরণ এটা না? বলো তো, সবাই বলো। হ্যাঁ স্যার। সেখান থেকে কি হ্যাঁ ডির স্যার। মান বের করলে কি আমাদের মানগুলো এরকম হবে না? এখন ডির মান বের করার ক্ষেত্রে কি কি হয়েছে একটু একটু বুঝাই দিই।
এই যে ভি, এটা শব্দের বেগ ভি, এটা তো 332 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। এই টি সমান 0.1 সেকেন্ড কেন লেখা হলো, এটা একটু সবাইকে বুঝাই দেই। প্রতিধ্বনি শোনার জন্য দুইটা শব্দের মাঝখানের ব্যবধান 0.1 সেকেন্ড হতে হবে। কত হতে হবে? 0.1 সেকেন্ড। এটা কি সবাই জানো? প্রতিধ্বনি শোনার জন্য দুইটা শব্দের মাঝখানে ব্যবধান কমপক্ষে 0.1 সেকেন্ড হতে হবে। এটা সবাই জানো কিনা? না। না স্যার। আচ্ছা, এখন থেকে জানে রাখো, এটাকে বলা হয় শ্রবণের ক্ষেত্রে একটা শব্দ থেকে আর একটা শব্দের মধ্যে ব্যবধান হতে হবে সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। কত হওয়া লাগবে? সেকেন্ডের 10 ভাগ। তাহলে 1/10 মানে কি 0.1 হয়, কিন্তু 1/10 এটার মানে হলো 0.1 সেকেন্ড। এটার অর্থ হচ্ছে যে 0.1 সেকেন্ডের আগে যদি কেউ তোমাকে, মানে অনেকে খুবই দ্রুত কথা বলে, এত দ্রুত বলে যে আমরা তার কথাকে বুঝতে পারি না। আছে না এরকম প্রবলেম? একটু মনে করে দেখো। হ্যাঁ অনেকেই আছে কিন্তু স্যার। হয়তো খুব ভালো টিচার, অনেক জানে, কিন্তু দেখা গেল সে যে বুঝাচ্ছে, বোঝানোর সময় তার কথাগুলো এত দ্রুত বলে যে আমরা সেটাকে ট্রেস করতে পারি না, বুঝতে পারি না। এটার কারণ কিন্তু এটাই, মানুষের মস্তিষ্ক কোনো কথার অনুভূতি ধরে রাখে 0.1 সেকেন্ড। তার মানে আমি যদি তোমাদেরকে কোনো নামে ডাকি, সেই সেই শব্দটা তোমাদের কানে থাকবে 0.1 সেকেন্ড। এর পূর্বে যদি আমি আরেকটা কথা বলি, সেই কথাটা তোমরা কিন্তু কানে তুলবা না, কারণ তোমাদের কানের ভিতর ঢুকবেই না, তোমাদের অনুভূতিতে ওটা কাজ করবে না। এই জন্য আমাদের কথাগুলোকে একটু ধীরে বলতে হয়। এটা অনেকেই হয়তো আমরা বলি, অনেকে বলি না। যে কোনো কথা খুব দ্রুত বললে অনেকেই বুঝতে পারে না, এই কারণে। এখন এখানে আর একটা বাড়তি তথ্য দিয়ে রাখি, এটা শোনার ক্ষেত্রে 0.1 সেকেন্ড, অর্থাৎ শ্রবণের অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। ভাষাটা আবারও বলতেছি, শ্রবণের অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। অর্থাৎ আমরা কোনো কথা শুনবো, সেই অনুভূতি 0.1 সেকেন্ড স্থায়ী হবে। সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই যে পরের প্রশ্ন দেখো, একটা লাইন লেখা আছে, এই যে দেখো লেখা আছে লাইনটা, সবাই কি দেখতে পাইছো? হ্যাঁ আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হলো। এই জন্য 0.1 সেকেন্ড আমরা লিখেছি। তাহলে এই জায়গাটা একটু সবার কাছে দেখো, এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু একটা মান চলে আসবে। আমরা একটু দেখি মানটা কত আসছে। মানটা আসছে হলো, এখানকার মধ্যে যে ব্যবধান সেইটা হতে হবে কত, 16.6 মিটার। তাহলে এই যে মাঝখানে দাঁড়িয়ে যে তানহা হাততালি দিছে, এই দেয়াল থেকে তার দূরত্ব হতে হবে 16.6 মিটার। কিন্তু সে যদি মাঝ বরাবর দাঁড়িয়ে থাকে তাহলে তার দূরত্ব কত হচ্ছে? 15 মিটার। কারণ সে যদি দেয়ালের কাছে দাঁড়া, ধরো এই জায়গাটা একদম দেয়ালের কাছে সে দাঁড়ালো, দাঁড়ায় এই পাশে ধাক্কা খেলো কথা, আবার ওই পাশ থেকে ফিরে আসলো, তাহলে তো সেটা 15 মিটারের চেয়ে বেশি হবে না, বরং 15 মিটারের চেয়েও কম হবে। কিন্তু প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় লাগে, ন্যূনতম দূরত্ব কত লাগে? 16.6 মিটার। এই কারণের জন্য সে প্রতিধ্বনি শুনতে পাবে না। আবার রিপিট বলতেছি কথাটা, আমাদের যদি কেউ কোনো জায়গায় দাঁড়িয়ে সাউন্ড করে, ধরো এই জায়গাতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে সাউন্ড করতেছে, দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের সাথে কথাটা বাড়ি খেয়ে আবার ফিরে আসতেছে, একবার যাচ্ছে আবার ফিরে আসতেছে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 16.6 মিটার দূরে যদি ওই পাহাড় থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম যে দূরত্ব সেটা হবে 16.6।
এইখানে যে ঘর আছে সেই ঘরের তো দূরত্ব 16.6 হবেই না, কারণ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 15 মিটার। তাহলে 15 মিটারের ঘর কি 16.6 মিটার হবে? বলো। না। তাহলে কি আর না। ভেতরে কথা বললে কোনো প্রতিধ্বনি শোনা যাবে? না। না। এটা কি দেখো তো, আগে যে প্রশ্ন পড়ালাম খালি একটু ব্যাখ্যা ছাড়া বাকি সব অংশ এক না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা এই পুরো প্রশ্নটা কি আগে হয়তো অনেকেই কষ্ট করে মুখস্থ করেছো, এখন একটু ছোট করে দেই। এটি কি আর মুখস্থ করা লাগবে? তোমরা তোমাদের মোবাইলে এটিকে বড় করে দেখো। এটা কি আর মুখস্থ করা লাগবে তাহলে? না স্যার। বা এটাকে শুধু নয়, এর মতো আরো যে প্রশ্নগুলো আছে এখন তোমরা একটু বাসায়, আমি যে নোটের মানে ইয়েটা দিয়েছি, ফাইলটা দিয়েছি, সেখান থেকে তোমরা একটু যাচাই করে দেখো যে বাকিগুলো অনুরূপ বোঝা যায় কিনা। আমরা একটু অন্তত আর একটা প্রশ্ন যাচাই করে দেখি। একটু এখানে দেখি, এখানে পাশে যেহেতু আছে, একটু দেখো এখানে লেখা আছে কি, কূপের গভীরতা নির্ণয়। একটা কূপের ছবি দেখতে পাচ্ছ সবাই চিত্রে। কূপের তলদেশে 5 মিটার গভীর। কোনো একদিন তোমার সকালের তাপমাত্রা তখন 13 ডিগ্রি, 13.3 ডিগ্রি সেলসিয়াস, দুপুরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। কূপের উপরিভাগ থেকে শব্দ করা হলো। তো গ নম্বর বলা হচ্ছে, পানির গভীরতা কত কমলে উক্ত দিনে পুকুর মানে প্রতিধ্বনি শোনা যাবে? এই জায়গা কিন্তু অল্প একটু প্যাচ মেরে দেওয়া আছে। আমি একটু প্যাচটা কি এটা একটু ক্লিয়ার করি, তা না হলে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবা না যে আসলে স্যার ওই প্যাচটা কি। পুকুরের পানির পৃষ্ঠের গভীরতা, পুকুরের মোট গভীরতা, এই দুটা জিনিস আসলে কি একটু বুঝাই দেই। এখানে মনে করো একটা, এই হলো পুকুর, মানে ইয়া মানে ওই কুয়া আর কি। সেই কুয়ার মধ্যে পানি আছে তোমার 5 মিটার পর্যন্ত। যে পর্যন্ত পানি আছে সেটাও আমি বলে দিচ্ছি আর কি। এই পর্যন্ত পানি দিয়ে ভর্তি, এইটুকু, এই অংশটুকু পানি দিয়ে ভর্তি। তাহলে এইটুকু যে পানি আছে সেইটার গভীরতা হলো 5 মিটার। এটা পুরো পুকুরটা হলো তোমার 22 মিটার। এখন তাহলে উপরে আছে কত মিটার? 22 আর হলো 5-এ হলো, যেহেতু এইটুকু হলো 5, 17 মিটার। এখন এই এই জায়গাতে প্রতিধ্বনি করতেছি, এ শব্দ তৈরি করতেছি, শব্দ ভেতরে যাচ্ছে, আবার এটা ফিরে আসতেছে। দিনের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের কাজটা কি কি বলতো? এইচ ইজিক্যাল টু, সমীকরণ কি এরকম না? ভিটি। আহ ভিটি ভাগ হলো 2। এটাই তো বিষয়। সেখানে আমার এই জায়গাতে দেখা যাচ্ছে যে ভি সমান কত, টি সমান কত, এইটা আমাকে বের করতে হবে। কেন? কারণ টিটা বের করতে হচ্ছে না, আমরা প্রতিধ্বনি শোনার জন্য সময় লাগে 0.1 সেকেন্ড, এটা আমাকে জানা। আবারও বলতেছি, প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম সময় লাগে কতটুকু? 0.1 সেকেন্ড। এটা আমি দশমিক একটু ওয়ান। আগেই বললাম। এই ভিটা তাহলে কিভাবে বের করব?
শব্দের বেগ হলো 332। এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু তাপমাত্রা কত দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস, এই যে 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বাড়ে তখন শব্দের বেগ 0.6 করে বেড়ে যায়। তাহলে আমাদের তাপমাত্রা বাড়তেছে, বাইরে হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে 35 দিয়ে গুণ হবে, মানে 1 ডিগ্রির জন্য বাড়ে হলো 0.6, 30 ডিগ্রির জন্য কত বাড়বে, তাহলে 30 দিয়ে গুণ হবে। এই জায়গাটা সবাই বুঝছো কিনা একটু প্লিজ আমার সাথে সহযোগিতা করো। আমি আবার প্রথম থেকে বলতেছি, শব্দের প্রকৃত বেগ হলো 332। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে 0.6 করে বাড়ে, এটা ঐকিক নিয়মের মতো, 1 ডিগ্রি বাড়লে 0.6 করে বাড়ে। তাহলে 30 ডিগ্রি বাড়লে কত বাড়বে, তাহলে 0.6 এর সাথে কি গুণ হবে না ওটা? হ্যাঁ। হ্যাঁ। এখন কি সবার মাথায় ঢুকছে 30 দিয়ে কেন গুণ করলাম আমি? তাহলে এইটুকু হ্যাঁ। কি ওই 32-এর সাথে যোগ হবে? যোগ হলে তখন কিন্তু দাঁড়াবে এরকম যে 332, 332 যোগ 3 6 18, এটা গুণ করে দেখো 18 ডিগ্রি হবে। তাহলে 18 আর 32 মিলে কত হবে, 350। 350। 50। তাহলে 50। আমরা যদি এখানে মান বসাই, মানটা বসালে কেমন দাঁড়াবে, ওই ভির মান হলো 350, 350 গুণন টির মান হলো কত, গুণ 0.1, ভাগ হলো তোমার ডিভাইডেড 2। 2। সেখান থেকে যদি ক্যালকুলেশন করো, করে দেখো, এটা 17.5 হবে, 17.5। 5। এখানকার গভীরতা কতটুকু আছে, 17 মিটার, 17। কিন্তু লাগবে কতটুকু, 17.5। 17.5। তাহলে আমাদের এই 0.5 মিটার পানি ফেলে দেওয়া লাগবে, মানে এর থেকে তুলে ফেলে দিলে তাহলে গভীরতা তখন হবে 17.5 হবে। তখন আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এই সমস্যাটা প্রথম থেকে আবার বলে দিচ্ছি। আমরা প্রথম আগে দেখব যে আমাদের কত গভীরে গেলে প্রতিধ্বনি শোনা যাবে। আমরা নিয়ম মাফিক সেই কাজটা করেছি, যথারীতি এই সূত্র লিখছি, তাদের মান বসাইছি, মান পাইছি 17.5। নিচে দেখছি যে পানি আছে, তাহলে এখানে উপরে আছে 17, তাহলে আরো 0.5 মিটার পানি তুলে ফেলে দিছি, ফলে 17.5 মিটার গভীর পাইছি। তখন আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এখন আমরা একটু ওই অঙ্কটা দেখো, এই কথাগুলোই ওখানে বিবরণ আকারে লেখা আছে, যেটা হয়তো আগে তোমরা অটো ভাবে মুখস্থ করতে। ওই অটো মুখস্থ থেকে তোমরা প্লিজ বের হয়ে আসো। একটু সবাই এই অঙ্কটা দেখো, লেখা আছে কি কি একটু আমার সাথে সাথে মেলাও। আমি যা যা তখন বুঝাইলাম, কূপের গভীর মানে কূপের মোট গভীরতা 22 মিটার, পানির গভীরতা 5 মিটার, তাহলে উপরে ফাঁকা আছে কতটুকু, 17 মিটার। সবাই কি মিলছে কথা আমার সাথে, দেখো তো। হ্যাঁ। শব্দ শোনার জন্য, প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম সময় কত সেকেন্ড, 1। কত সেকেন্ড, 0.1 সেকেন্ডে তো শিখেছি, হ্যাঁ। 0.1 সেকেন্ড। আচ্ছা, তারপর দেখো তো, বায়ুতে শব্দের বেগ 332 ধরে করা হয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত হয় দেখো তো। আমি এভাবেই করছি না, একটু আগে করে দিলাম না, এই যে দেখো হ্যাঁ। তো, এইভাবে হ্যাঁ। এইভাবেই করছি কিন্তু। এই যে 0.6 দিয়ে 30-কে গুণ করেছি, করে 18 হচ্ছে, 18-র সাথে 32 যোগ করেছি, মোট মিলে 350 হচ্ছে, ঠিক? হ্যাঁ। আচ্ছা, তারপরে যথারীতি এই নিয়ম লিখছি, এই যে এইভাবে নিয়ম লিখেছি, তারপরে এরকম মান বসাইছি, কাটাকাটি করে আমাদের 17.5 মিটার হয়েছে। তাহলে আমাদের 17.5 মিটার হলে প্রতিধ্বনি শোনা যাবে, কিন্তু কিন্তু সমস্যাটা কি বলতো, সমস্যাটা হলো পুকুরে ওই কূপের মধ্যে কতটুকু ফাঁকা আছে বলতো। 17। হ্যাঁ, মিটার।
ফাঁকা আছে 17, আমাদের লাগবে হলো 17.5। 17.5। তাহলে ওটা বিয়োগ করলে আমরা প্রয়োজনীয় মান পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। শোনো, এখানে গ নম্বরে দেওয়া থাকলেও এই প্রশ্ন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘ নম্বরে আসার সম্ভাবনা আছে, এই জাতীয় এই এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে এখন পর্যন্ত যারা যুক্ত আছো দেখতে পাচ্ছি জান্নাতুল, সাবেরা, মোস্তাকিমা, শাকিলা, সাথী আর হলো শামিমা। তো 7 জন, মানে 6 জন। একটু সবাই মতামত দাও প্লিজ, যে তোমরা এই আজকে যে সমস্যা বুঝাইলাম এটা কি সবাই বুঝতে পারছো? এরকম প্রবলেম হ্যাঁ। আরো সলভ করতে পারবা কি না? সবাই এক এক করে। জান্নাতুল? হ্যাঁ স্যার। আচ্ছা, সাবেরা, হ্যাঁ স্যার। মুস্তাকিমা, হ্যাঁ স্যার পারবো। শাকিলা, হ্যাঁ স্যার পারবো। আচ্ছা সাথী, শামিমা। শামিমা তো মনে হয় অনবরত হ্যাঁ স্যার পারবো। কি- আগের সে কি, মানে একটু চিন্তা করো তো, যে আগে যে তোমরা অটো মুখস্থ করতে, একটু কষ্ট হোক, আস্তে আস্তে কি এরকম ক্লিয়ার হলে কি স্বনির্ভর হওয়াটাই ভালো, না মুখস্থ করবা খালি, বলো? স্বনির্ভর হয় ভালো। আচ্ছা, তাহলে কথা এবং কাজ মিলাতে হবে অন্তত এই দুইটা সহ। বাকি আরো এরকম যে সৃজনশীল গুলো আছে প্লিজ বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আজকে আমাদের পড়া হলো এটাই, যে এই অধ্যায়ে মৌলিকভাবে দুইটা সৃজনশীল আসে, একটা হলো প্রতিধ্বনি কেন্দ্রিক, আজকে আমরা সেটার উপর আলোচনা করলাম। আর একটা প্রশ্ন আসে হলো, সেটা হলো ভি ইজিক্যাল টু এফ ল্যামডা, একটা সাধারণ সমীকরণ ব্যবহার করে কিছু সৃজনশীল আছে। আমরা সেগুলো নিয়ে হয়তো পরে দেখবো ইনশাল্লাহ। এই এই প্রতিধ্বনির ওপরে আমার আরো কিছু সৃজনশীল দেখানোর ইচ্ছা আছে, কারণ ওই যে তাপমাত্রা সংক্রান্ত সমস্যাটা এখানে একটু দেখাতে হবে, তার আমি কিছুটা হয়তো দেখালাম, বাকিটা সামনে ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো পরিশেষে সবার সুস্থতা কামনা করে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু